না? ওকে, তো দেখুন আমরা প্রথমে HTML এর ফুল মিনিংটা কি জানো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো প্রথমে আমরা কোডে চলে যাই। তো কোডে যাওয়ার জন্য আমি গত ক্লাসে বলে দিছিলাম না সবাই ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নিব, বলে দিছিলাম। ভিজুয়াল স্টুডিওটা বলিনি আমি? আচ্ছা যাই হোক, আজকে শুনে নিন। আমরা যারা কোড প্র্যাকটিস করি, আমরা যখন কোনো কিছু লিখতে যাই আমরা কোথায় লিখি? কম্পিউটার কোনো কিছু লেখার জন্য আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করি? একটু থিঙ্ক করুন তো। সিম্পলি লেখার জন্য নোটপ্যাড ব্যবহার করি, তাই না? নোটপ্যাড। এরপর যদি আমরা কিছু ইন্টারঅ্যাক্টিভ কিছু শিখতে চাই তখন আমরা কি ব্যবহার করি? ইন্টারঅ্যাক্টিভ কিছু শিখতে চাইলে আমরা তখন হচ্ছে, বা কোনো কিছু লিখতে চাইলে, যেমন ডিজাইন করতে চাইলে আমরা তখন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, তাই না? একটু বড় ছোট বা লেখার ডিজাইন কালার এগুলো কিছু মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। ঠিক সেভাবে আপনি ওয়েব ডিজাইন অথবা ডেভেলপমেন্টে কাজ করতে হলে আপনাকে একটা আইডির প্রয়োজন হবে। আইডির আইডির ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এর মানে হচ্ছে আপনি আপনাকে একটা আসলে মানে একটা স্টুডিও অথবা আপনাকে এমন একটা ইন্টারফেস প্রয়োজন হবে যেখানে আপনি কোড লিখতে পারবেন। হ্যাঁ, এই ধরনের আসলে অনেক রয়েছে বা আইডি রয়েছে। এর ভিতরে আসলে ওয়েল নোন হচ্ছে ভিএস কোড অথবা ভিজুয়াল স্টুডিও কোড। আমি দেখাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোড। এই যে চলে আসছে। হ্যাঁ, আমরা এখান থেকে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোডে যাব এবং এখান থেকে জাস্ট এই যে উইন্ডোজ আছে না, এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করলেই আপনাদের প্রত্যেকের কম্পিউটারের যেই অপারেটিং সিস্টেম আছে 32 বিট আর 64 বিট সে অনুযায়ী এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও আরো বেশ কিছু আইডি রয়েছে, যেমন হচ্ছে সাবলাইম, SUBLIME, সাবলাইম। হ্যাঁ, এটা হচ্ছে এরকমই, এই যে সাবলাইম টেক্সট সফিস্টিকেটেড টেক্সট এডিটর ফর কোড। হ্যাঁ, এটাও খারাপ না, ভালো। এরপর হচ্ছে থাক, আমি আর ঢুকবো না, আমি এখান থেকে দেখাচ্ছি। যেমন অ্যাটম। হ্যাঁ, অ্যাটমও হচ্ছে এরকমই একটা আইডি, তবে আমাদের এতগুলো আসলে প্রয়োজন পড়বে না। আমরা শুধুমাত্র যতদিন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করব আমরা জাস্ট একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন, হ্যাঁ, ইনস্টল করার সময় আমাদের একটা অপশন চলে আসবে যে ক্রিয়েট ডেস্কটপ আইকন। ওকে, তো ক্রিয়েট ডেস্কটপ আইকন অপশনটা যখন আসবে তখন আমরা নিচে দেখতে পাবো যে নিচে আরো 3 থেকে 4টা টিক মার্কের অপশন রয়েছে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা প্রত্যেকটা অপশনে টিক দিয়ে দিব। কি জন্য এটা জানার দরকার নাই, আমরা এটা দিয়ে দিব, প্রত্যেকটা অপশনে টিক দিয়ে দিব। এবং এর ফলে কি হবে, এর ফলে যেমন আমি এই যে মাউসের যে রাইট বাটন করে রিফ্রেশ যে বারটা আসে বক্সটা, এখানে এই অপশনটা চলে আসবে, ওপেন উইথ কোড এই অপশনটা চলে আসবে। অথবা আপনি যে কোনো ফাইলে যখন ওপেন করার চেষ্টা করবেন, সাপোজ আমি এখান থেকে একটা ফাইল ওপেন করার চেষ্টা করি, রাইট ক্লিক করি, এই যে ওপেন উইথ কোড চলে আসছে না? এই অপশন দুইটার জন্য আমাদের সবগুলো মানে ইসে টিক দিয়ে দিতে হবে। তো চলুন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করে ফেলি। আপনার আজকে আপনার থার্ড ক্লাস না? আচ্ছা, আমরা যে কোনো কম্পিউটারের ভিতরে যে কোনো জায়গায় একটা এভাবে একটা ফোল্ডার তৈরি করব। ওকে, এরপর আমরা যখন কোনো টেক্সট ফাইল তৈরি করি, টেক্সট ফাইল তো আমরা বুঝি না? এই যে নিউতে গেলাম, নিউতে গিয়ে জাস্ট এই যে টেক্সট ডকুমেন্ট,
এভাবে আমরা কি করি, একটা টেক্সট ফাইল তৈরি করি, তাই না? এবং এর ভিতরে যা কিছু আমরা চাইলে লিখতে পারি। ওকে, তো আমাদের HTML কোড লেখার জন্য আমাদের একটা HTML ফাইল তৈরি করতে হবে, যেটার এক্সটেনশন থাকবে হচ্ছে .html। যেমন যে কোনো টেক্সট ফাইল, যে কোনো মিউজিক, প্রত্যেকটার একটা এক্সটেনশন থাকে না? যেমন যে কোনো গানের একটা এক্সটেনশন কি থাকে, .mp3। যে কোনো ভিডিওর একটা এক্সটেনশন কি থাকে, mp4 অথবা হচ্ছে mkv, avi, এই ধরনের একটা এক্সটেনশন থাকে। তো এক্সটেনশনের কাজ কি? এক্সটেনশনের কাজ হচ্ছে এই ফাইলটা কি বা কি জাতীয় ফাইল, এইটা এক্সটেনশনটা ডিফাইন করে দেয়, তাই না? তো আমাদের একটা HTML ফাইল তৈরি করার জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে .html এক্সটেনশনে। তো সেটার জন্য আমরা কি করব, নিউতে যাব, টেক্সট ডকুমেন্টে যাব এবং আমরা অল সিলেক্ট করে সবটাকে কেটে দিব। এরপর আমরা একটা যে কোনো একটা নাম দিব, নরমালি ইনডেক্স দেওয়া হয়, ইনডেক্সই আমরা ব্যবহার করলাম, index.html। দেখতে পাচ্ছ? আচ্ছা, সব ক্যাপিটাল হয়ে গেছে। index.html। আপনাকে অবশ্যই কিন্তু HTML লিখতে হবে অথবা HTM লিখতে হবে, আপনি যা লিখেন দুইটার একটা লিখবেন, HTML or HTM। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে HTML। আর আমরা সবসময় চেষ্টা করব যখন আমরা কোড লিখবো বা HTML যা কিছুই করব সব স্ট্যান্ডার্ড ফলো করার চেষ্টা করব। মানে একই জিনিস বিভিন্ন ভাবে করা যায়, স্ট্যান্ডার্ড ফলো না করেও কাজ করা যায়, বাট আমরা চেষ্টা করব অলওয়েজ স্ট্যান্ডার্ড ফলো করার, যে যেটা যেভাবে করা দরকার সেটা ঠিক সেভাবেই আমরা করব। ওকে, এবার আমরা এন্টার প্রেস করব, প্রেস করলে এভাবে একটা ওয়ার্নিং দিবে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দি ফাইল মাইট বিকাম আনস্টেবল, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট। মানে এটা নরমাল ছিল কি এক্সটেনশনে .txt তে, আপনি যদি এটাকে চেঞ্জ করেন তাহলে এটা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, তো আমরা তো চাচ্ছি সেটা। ওকে, ইয়েস দিয়ে দিলাম। তো দেখেন এখন এটা একটু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে না? মজিলা ফায়ারফক্সের লোগো চলে আসছে। সেটা কেন চলে আসবে? এটা কারণ হচ্ছে এই ফাইলটাকে মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করা যাবে, কারণ ওয়েবের যে কোনো পেজ তো ব্রাউজারই ওপেন হয়, তাই না? ওয়েব পেজ কি কোনো ব্রাউজার ছাড়া ওপেন করা যায়? ওকে, তো আপনাদের অনেকের পিসিতে এই যে এক্সটেনশনটা শো নাও করতে পারে। অনেকের এক্সটেনশনে গিয়ে দেখবেন এরকম দেখাবে, আমি দেখাচ্ছি কিরকম দেখাবে আপনাদের। এরকম দেখাবে, আপনি কোনো ভিডিও সং অডিও দেখা যাবে শুধু নাম দেখায়, কিন্তু এটা কি ফাইল এটা দেখা যায় না। অনেকের পিসিতেই দেখবেন এরকম হবে। তো এরকম যদি হয় তখন কি করবেন আপনি, দেখা গেল আপনি একটা সাপোজ এভাবে একটা ফাইল তৈরি করতে গেলেন, কারণ এইটাকে আপনি চাচ্ছেন index.html করবেন। এখন আপনি লিখলেন index.html, ওকে দিলেন, কি হলো? এটা টেক্সট ফাইল তৈরি হয়ে গেল না? এটা কি এরকম হলো? এরকম কিন্তু হয়নি, কারণ এইটার যে এক্সটেনশন আপনি দেখতে পাচ্ছেন না। এটাকে ধরলে কার্সার নিয়ে আসলে কি দেখাচ্ছে, টাইপ টেক্সট ডকুমেন্ট। আর এটাতে যখন আমি মাউসটা নিচ্ছি তখন কি দেখাচ্ছে, টাইপ ফায়ারফক্স ডকুমেন্ট। দেখতে পাচ্ছেন? তো এটা কারণ হচ্ছে আমাদের ফাইল এক্সটেনশনটা ভিউ হচ্ছে না, যার জন্য আমরা আসলে এই নামটা এভাবে দিতে পারতেছি না। তো এই জন্য আমরা কি করব, যারা উইন্ডোজ 10 ব্যবহার করি সবাই এই যে উপরে এই যে ভিউ অপশনটা, ভিউ অপশনে ক্লিক করব, ক্লিক করে তারপর এই যে এখানে তিনটা বার আছে, এখানে ফাইল নেম এক্সটেনশন, এটাতে টিক দিয়ে দিব। তখনই কেবল আমাদের এক্সটেনশন গুলো দেখাবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে এটা HTML লেখার পরও কিন্তু .txt ফরম্যাটটা রয়ে গেছে। এটাকে যদি আমি এখানে এখন HTML করে দেই, যেমন এই টেক্সট আমি যদি কেটে দেই, আচ্ছা এখানে দেখাচ্ছি ইনডেক্স নামে অলরেডি একটা ফাইল আছে, এখানে নো দিয়ে দিলাম, ডিলিট দিয়ে দিলাম, যেহেতু একই নামে একটা দুইটা ফাইলে থাকা সম্ভব না, তাই না? ওকে, তো এখন আমরা ফাইলটাকে ওপেন করব। তো ফাইল ওপেন করার জন্য নরমালি এটাকে রাইট ক্লিক করলে ওপেন উইথ ভিএস কোড দিলেই ওপেন হয়ে যাবে। তবে আমরা কি করব, এভাবে না করে আমরা এই যে ফাঁকা জায়গাটা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ কোডে ক্লিক করব। তাহলে কি হবে, এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমাদের প্রজেক্ট ফোল্ডার হিসেবে কাজ করবে। হ্যাঁ, এবং এই ফোল্ডারের ভিতরে যত ফাইল ওপেন করব সবগুলো ভিএস কোডে দেখা যাবে। এই যে ভিএস কোড ওপেন হয়ে গেল। সেটা ওপেন হোক, আমি একটু আসছি।
আচ্ছা, তো আমাদের VS কোড ওপেন হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের যে ফোল্ডারটা কিন্তু নাম দেখা যাচ্ছে, ওয়েব ফ্রাই 233 দেখা যাচ্ছে না? এর ফলে কি হচ্ছে, আমরা এখানে চাইলেই এইখান থেকে যে কোনো ফোল্ডার এডিট ডিলিট মেক করতে পারি। যেমন এখানে যদি আমরা এই যে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি নিউ ফাইল, এখানে নিউ ফোল্ডার, এখানে আছে রিফ্রেশ এক্সপ্লোরার, মানে এটা পেজটাকে রিফ্রেশ করার জন্য, এটা হচ্ছে কোলাপস করার জন্য, নিচে এভাবে ডাউন করে রাখার জন্য। আমরা এখানে নিউতে ক্লিক করলাম, এখানে আরেকটা ফাইল তৈরি করলাম, সাপোজ হচ্ছে তোর নাম কি জানো, জেরিন, জে দিয়ে লেখো না, জেড দিয়ে, জেরিন ডট html। এই যে এটার নিচেই কিন্তু আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে। তো তার ফলে কি হচ্ছে, এখান থেকে তৈরি করলেই কিন্তু অটোমেটিক আমার ফোল্ডার তৈরি হয়ে যাবে। ওকে, গেল। আচ্ছা, তোমরা index.html এ আছি। ওকে, তো HTML লেখার যে রুলস হচ্ছে আমরা শিখতেছি হচ্ছে HTML5। ওকে, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো প্রবলেম আছে? VS কোড ওপেন করা পর্যন্ত কোনো প্রবলেম আশা করি হবে না। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা শিখতেছি হচ্ছে HTML5। তো এটা আমাদের প্রথমে বলে দিতে হবে যে আমরা যে লিখতেছি এটা হচ্ছে HTML এর পঞ্চম ভার্সন। হ্যাঁ, এটা আমাকে বলতে হবে। এটা বলার জন্য আমাকে লিখতে হবে লেফট ট্রায়াঙ্গেল সাইন এক্সক্লামেশন সাইন, তারপর লিখতে হবে DOC TYPE। ওকে, ডক টাইপ, তারপর লিখতে হবে HTML, তারপর কি রাইট অ্যাঙ্গেল সাইন। আমাকে HTML5 লেখার জন্য এইটুকু প্রথমেই লিখে দিতে হবে। আচ্ছা দেখি তো এটার, আচ্ছা প্রথমে কি লিখে দিতে হবে, ডক টাইপ HTML। এটা মিন করে আমি HTML এর পঞ্চম ভার্সন লিখতেছি। ওকে, খেয়াল করুন। এরপর HTML যে ল্যাঙ্গুয়েজটা আছে এটার সব সময় আসলে জোড়ায় জোড়ায় কাজ করে, মানে এর যতগুলো ট্যাগ রয়েছে প্রত্যেকটা হচ্ছে জোড়ায় জোড়ায়, মানে হচ্ছে একটা ওপেনিং ট্যাগ রয়েছে, একটা ক্লোজিং ট্যাগ রয়েছে। মানে যেহেতু এটার নাম হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এর কাজ কি কোনো কিছুকে মার্ক করা, তাই না? তো ধরুন আমি এই জায়গাটাকে মার্ক করতে চাই, এই জায়গাটাকে মার্ক করতে চাইলে আমি কি করি, এইখান থেকে একটা দাগ টেনে এই পর্যন্ত নিয়ে আসি, যার ফলে বোঝানো হয় যে আমি লাল দিয়ে এইটুকু মার্ক করে ফেলছি, তাই না? ধরুন আপনি একটা বইয়ের ভেতর থেকে আপনি নির্দিষ্ট কিছু পার্ট মার্ক করতে চান, তো আপনি কি করেন যে একই বইয়ের ভিতরে কিছু হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা একটা কালি দিয়ে মার্ক করেন, কিছু কম ইম্পর্টেন্ট সেটা অন্য একটা কালি দিয়ে মার্ক করেন, তাই না? তো যেহেতু HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো আসলে কিছু টেক্সটকে মার্কআপ করার জন্যই তো HTML। তো কিছু টেক্সটকে যদি আপনি মার্কআপ করতে চান অবশ্যই তো দুটোকে লক করতে হবে, মানে ইনভার্টেড কমা বা যেভাবে হোক দুটো অংশকে তো মার্ক করতে হবে। তো এজন্য আমরা অ্যাকচুয়ালি মার্কআপের জন্য প্রত্যেকটার দুইটা টাইপ, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। তো HTML এর প্যারেন্ট হচ্ছে মানে মূল ট্যাগ HTML। এই যে প্যারেন্ট ট্যাগটা হচ্ছে এভাবে, দেখুন এটা হচ্ছে আমাদের HTML লেখার রুলস।
প্রথমে আমাকে লেফট অ্যাঙ্গেল সাইড লেফট অ্যাঙ্গেল মানে কি বলে ভুলে গেলাম, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এরপর আপনাকে ট্যাগের নামটা লিখতে হবে। ধরুন এখানে এইচটিএমএলটা নেই, আমি এটা কেটে দিচ্ছি। এই যে আমি কেটে দিলাম। তো এই যে এখানে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচটিএমএল লেখার নিয়ম। প্রথমে আপনাকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, মাঝখানে ট্যাগের নাম বলতে হবে, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এরপর আবার যে ট্যাগটা শুরু করছেন সেটা শেষ করতে হলে আপনাকে শেষ করতে হবে এভাবে, প্রথমে লেফট অ্যাঙ্গেল সাইন, তারপর হচ্ছে একটা স্ল্যাশ সাইন, তারপর ওই ট্যাগের নাম, রাইট অ্যাঙ্গেল সাইন। ওকে, এবং এর ভিতরে হবে আপনি যা লিখতে চান। হ্যাঁ, আপনি যত ট্যাগ সবার জন্য একই নিয়ম, একই নিয়ম, যত ট্যাগ লিখবেন সবাই কিভাবে লিখতে হবে। হ্যাঁ, যেমন আমি এটাকে আবার লিখছি HTML এভাবে, কারণ আমার হয়ে মানে কি HTML লিখলেই চলে আসতেছে, আপনাদের কিন্তু চলে আসবে না, আপনাদেরকে এভাবে লিখতে হবে। এই যে এভাবে লিখতে হবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। যদি এটা চলে আসছে আবার, আমার চলে আসবে কারণ আমার আসার নিয়ম, কারণ আমি ওইভাবে এখানে সেট আপ করে রাখছি যে লিখলেই চলে আসবে। তারপর আবার এভাবে লিখতে হবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ সাইন HTML রাইট অ্যাঙ্গেল সাইন। কি হলো, ও আবার সে এনে দিছে। আচ্ছা, তো আপনারা বুঝতে পারলেন যে HTML এভাবে লিখতে হয়। ওকে, এবং এটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ। একটা ওয়েবসাইটের যা কিছু আমরা দেখতে পাই শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এই HTML এর ভিতরে থাকে। এবং HTML যেহেতু মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আপনারা খেয়াল করে দেখবেন HTML এর বাইরেও যদি আপনি কিছু লিখে ফেলেন সেটাও সে দেখাবে। আচ্ছা, এই পেজটা আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি যেটা দেখতে কেমন আসতেছে। এটার জন্য আমরা কি করব, আমি কিছু এক্সটেনশনের নাম বলে দিয়েছিলাম, এটা বলি নাই না। আচ্ছা, আপনারা বাসায় গিয়ে এই সফটওয়্যারটার জন্য বিএসপি এর জন্য কিছু এক্সটেনশন ইনস্টল করবেন। হ্যাঁ, এই যে 4 বাটনের একটা জায়গা আছে না, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখা আছে সার্চ এক্সটেনশন, দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে সার্চ করবেন LIVE লাইভ SERVER লাইভ সার্ভার। ওকে, এটা একটু কাইন্ডলি নোট করে নেবেন, লাইভ সার্ভার। এটা লিখে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন চলে আসছে লাইভ সার্ভার। হ্যাঁ, এবং এটা দেখতে এরকম, দেখে নিন। এই যে লাইভ সার্ভার, এটা যেহেতু ইনস্টল এর জন্য ডিসেবল দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল অপশন আসবে, আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। চলে গেছে, যাই হোক। এই যে লাইভ সার্ভার, হ্যাঁ, এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপর সেকেন্ড যে এক্সটেনশনটা ইনস্টল করবেন সেটার নাম হচ্ছে লরেম, LOREM, লরেম, লরেম ইপসাম। হ্যাঁ, এটা কি কাজ করবে, আমরা যখন সাইট ডিজাইন করতে যাব তখন আমাদের প্রচুর ডামি টেক্সটের প্রয়োজন পড়বে, মানে প্রচুর প্যারাগ্রাফের প্রয়োজন পড়বে। মানে দেখা গেল আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, এখন নিশ্চয়ই আপনাকে ভিতরের লেখাগুলো লিখতে হবে, তাই না? তো আপনি কষ্ট করে লিখবেন, তার চেয়ে যদি আপনাকে এমন কোনো টেক্সট দেওয়া হয় যেখান থেকে কপি করে এনে বসাতে পারতেছেন, সেটা ইজি হয়ে গেল না? কষ্ট করে ওইটা লেখার জন্য সময় নষ্ট করতে হলো না। ওকে, তো এই জন্য আমরা ইনস্টল করবো এটাকে, লরেম ইপসাম। এরপর ইউজ করবো হচ্ছে বিউটিফাই, BEAU, বিউটিফাই। এই যে চলে আসছে বিউটিফাই, BEAUTIFY, বিউটিফাই। বিউটিফাই এর কাজ হচ্ছে কোড সাজানো। মানে আমরা এখানে যখন অনেকগুলো কোড লিখে ফেলবো তখন কিন্তু আসলে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারবো না অনেক সময়, যেহেতু আপনারা নতুন। হয়তোবা যারা এক্সপার্ট যখন হয়ে যাবে তখন অ্যালাইনমেন্ট এমনিতে বুঝতে পারবেন যে কোনটার মানে সামনে বা কোনটা নিচে কোনটাকে রাখতে হবে, দেখলে সুন্দর লাগবে। তো যেহেতু স্টার্টআপ প্রচুর এলোমেলো হয়ে যাবে কোড, 5 মিনিট কোড করার পর দেখবেন সব হিজিবিজি হয়ে গেছে, আপনি নিজেই কিছু বুঝতেছেন না যে কি কি লিখছি আমি। তো এর জন্য আমরা বিউটিফাই ইউজ করব। বিউটিফাই কি করবে দেখুন, এইখানে যতটুকু আছে এইটুকু যদি আমরা সাজানোর চেষ্টা করি, কন্ট্রোল শিফট পি, বিউটিফাই ফাইল। আচ্ছা, এটা সাজানো অবস্থায় আছে, এখানে তেমন কিছু উল্টাপাল্টা নেই। আচ্ছা, এই তিনটা হলেই হবে, জাস্ট লিখে নিছেন না? ওকে, তখন আমরা দেখি এটা আউটপুটটা কেমন আসে। আউটপুটটা বিভিন্ন ভাবে দেখা যায়। প্রথম দেখা যায় যেভাবে, সেটা হচ্ছে আমাদের যে ফোল্ডার আছে, ফোল্ডারে গিয়ে আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি,
ডাবল ক্লিক করলাম, এই যে ওই যে HTML এর বাইরে একটা কিছু লিখে ফেলছিলাম না, সেটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো যদি এটা রুলস না, কারণ HTML এর পেজটাই এমন, আপনি যা কিছু লিখবেন সবকিছু ব্রাউজারে চলে যাবে। হ্যাঁ, তো দেখুন এখানে কি দেখাচ্ছে, আপনার লিংকটা খেয়াল করুন, ইসে অ্যাড্রেস বারে ফাইল ডি ড্রাইভের ভিতরে আরবি ফোল্ডারের ভিতরে ওয়েব ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে index.html, তাই না? তো এরপর দেখুন HTML এর এরপরে যে আসলে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে হেড ট্যাগ, HEAD, হেড ট্যাগ। হেড ট্যাগের কাজ হচ্ছে এই হেডের ভিতরে হচ্ছে ওয়েবসাইটের যাবতীয় যে মেটা ইনফরমেশন, মানে হচ্ছে এই সাইটটা কার, এই সাইটটা মানে কি জন্য তৈরি করা হয়েছে, এই সাইটের সাথে কি কি স্টাইল যোগ হবে, কি কি জাভাস্ক্রিপ্ট ফাইল যোগ হবে, এইগুলো সব লিংক আপ এখানে করা হয়। এবং হেডের ভিতরে ইনফরমেশন কখনোই ব্রাউজারে দেখা যায় না, বুঝতে পারলেন? হেডের ভিতরে যা কিছু থাকবে না সেটা কখনোই ব্রাউজারে যাবে না, এটা শুধুমাত্র ডেভেলপার দেখতে পারবে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ট্যাগটা হচ্ছে বডি ট্যাগ, BODY, বডি ট্যাগ। এই বডির ভিতরে যা কিছু থাকবে সবকিছু ব্রাউজারে দেখা যাবে। ওকে, মানে একজন ক্লায়েন্ট বা একজন ইউজার ব্রাউজারে যা কিছু দেখতে পায় সবকিছু কোথায় থাকে? বডির ভিতরে থাকে। এটাকে কেটে দিলাম এখান থেকে। আচ্ছা, সবকিছু কোথায় থাকবে? বডির ভিতরে থাকবে। তবে হেডের ভিতরে একটা অংশ থাকে যেটা ব্রাউজারে দেখা যায়, সেটা কি? সেটা হচ্ছে টাইটেল। যেমন আমরা যে কোনো সাইটে গেলে আমরা একটা, যেমন এই যে HTML টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন, এইখানে একটা অংশ চলে আসছে HTML টিউটোরিয়াল, এখানে একটা টাইটেল চলে আসছে, দেখতে পাচ্ছেন? যেমন আপনি যেই ওয়েবসাইটে যাবেন সেখানে কিন্তু ওয়েবসাইট টাইটেলটা এখানে শো করে, কিন্তু এই যে এজন্য এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে কি বলা হয়? টাইটেল বার। যেমন দেখুন আমরা এইমাত্র যে পেজটা ওপেন করলাম, হ্যাঁ, এটা টাইটেল বারে কি লেখা আছে? এটা টাইটেল বারে লেখা আছে হচ্ছে আমার এই যে সাইটের যে ইউআরএলটা বা আমার সাইটের যে লিংকটা সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারতেছো? না বুঝতে পারলে কিন্তু বলতে হবে। আমার সাইটের যে ইউআরএলটা এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? মানে কি আমার সাইটের কোনো টাইটেল দেয়া নেই, তাই এখানে লিংকটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে d/rb/web, তাই না? হ্যাঁ বলো। কোনটা? হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এটা একদম কত নাম্বার লাইন, কত নাম্বার লাইন তুমি সেটা বলো? 13 নাম্বার লাইনে ওটা লাস্টে যে তেমন হবে না, তো এটা সবগুলোর মধ্যে সেম সেম মানে সেম মানে এই যে এইগুলো সেম, তাই আমি প্রথম কি বললাম তোমাকে? প্রথম বলছি হচ্ছে HTML লেখার রুলস সেম, একই। তুমি যত ট্যাগ লিখবা সবকিছুর জন্য একই রুলস, শুধু প্রথম হবে ট্যাগের নামটা। যেমন দেখো আমি HTML ট্যাগটা লিখলাম, প্রথমে HTML আবার শেষে HTML। হ্যাঁ হ্যাঁ, আবার এই দেখো বডি, না সরি হেড, দেখো হেডের এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা কি হেডের ওপেনিং ট্যাগ। দেখো প্রত্যেকটা ওপেনিং ট্যাগ লেখার নিয়ম কিন্তু এক, এই যে ওপেনিং ট্যাগ, এই যে ওপেনিং ট্যাগ। কিন্তু প্রত্যেকটা ক্লোজিং ট্যাগ গুলোর দিকে একটু খেয়াল করো। যেমন HTML এর ক্লোজিং ট্যাগ এই যেটা দেখতে একই রকম, বডির ক্লোজিং ট্যাগ এটা দেখতে একই রকম, আবার হচ্ছে টাইটেলের ক্লোজিং ট্যাগ এটা দেখতে একই রকম। মানে হচ্ছে এটা যে প্রত্যেকটা ওপেনিং ট্যাগ দেখতে একই রকম থাকবে, প্রত্যেকটা ক্লোজিং ট্যাগ একই রকম। ওকে, এখন কি বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি বুঝতে না পারো তাও বলো, কোনো সমস্যা নেই। টাইটেল আপনি যেখানে লেখেন, তবে টাইটেলের ভিতরে আপনি যা লিখবেন সেটা কোথায় প্রদর্শন হবে? সেটা প্রদর্শন হবে ঠিক এই জায়গাটাতে, এই যে যেমন আমরা একটু লিখে দেখি, এখানে লিখলাম হচ্ছে জেরিন লিখলাম, দেখুন এটাকে রিফ্রেশ করলাম, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? ঠিক টাইটেল বারে কিন্তু এখানে নেমটা চলে আসছে যখন আমরা টাইটেলটা আসলে শো করলাম। ওকে, এরপর আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনার VS কোডে আপনি যেই টেক্সট এডিটর ইউজ করেন আপনাকে কিন্তু প্রতিবারে ফাইলটাকে সেভ করতে হবে, কারণ আপনি যদি এই কোডগুলো সেভই না করেন এই পেজে, তাহলে ব্রাউজারে আউটপুটটা কিভাবে যাবে? তো এর জন্য যেটা করবেন, ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে এই যে অটো সেভ
এটা তো টিকটা দিয়ে দিবেন, তার ফলে কি হবে, আপনাকে আর সেভ নিয়ে কোনো টেনশন করতে হবে না, জাস্ট লিখতে থাকেন, সে অটোমেটিকলি লিখবে, সেভ হবে, লিখবে, সেভ হবে। ওকে, তো টাইটেল এই কোটা ট্যাগ কি আমরা ক্লিয়ার? হ্যাঁ, দেখুন এই যে একটু সাজিয়ে নিলাম, বলছিলাম না যে আমার এলোমেলো হয়ে যাবে, তখন আসলে এটা আমাকে সাজাতে হেল্প করবে। দেখলেন এই যে একটু সাজানো হয়ে গেছে না, এইটা কিন্তু একটু ফাঁকা রেখে চলে আসছে, এইটা শেষ যেখানে এটা শুরু সেখানে। হ্যাঁ, বিউটিফাই করতেছে, বিউটিফাই করতেছে। আমি শর্টকাট গুলো বলে দিব, জাস্ট আগে বেসিক লেআউট সম্পর্কে একটু আইডিয়া নেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আচ্ছা, তো এতটুকু খেয়াল করুন যে প্রথম কি করলাম আমরা, প্রথম HTML5 লিখেছি, যার জন্য প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছি আমরা যে কি আমি লিখতেছি HTML5। এরপর হচ্ছে আমরা যেহেতু HTML লিখতেছি, সেজন্য আমাদের HTML এর যে মূল ট্যাগ সেটাকে আমাদের লিখতে হবে। কোড লিখতে হবে না, কোড আমি সোর্স কোড দিয়ে দিব, আমি সব গ্রুপে সব কোড দিয়ে দিব, জাস্ট বোঝার চেষ্টা করো এখান থেকে। হ্যাঁ, আর তো বলছি না যে কোড কখনো মুখস্থ করার চেষ্টা করবা না, কোড যদি মুখস্থ করতে যাও তাহলে হিতে বিপরীত হবে। মানে মুখস্থ করার চেষ্টা করবা, কিছুদিন পর দেখবা যা মুখস্থ করতেছো ওদিক থেকে আস্তে ভুলতে ভুলতে আসতেছো, সামনে যত আগাইতেছো পিছন থেকে তত ভুলে যাচ্ছ, তো এটা করা যাবে না। ওটা আমরা বোঝার চেষ্টা করব। অঙ্ক কখনো কেউ মুখস্থ করতে পারে সম্ভব? কয়টা ম্যাথ মুখস্থ করবা? এই জন্য তুমি কয়টা কোড মুখস্থ করবা? HTML এ প্রায় 1.5 থেকে 2,000 কোড আছে, CSS এ গেলে 5 থেকে 6,000 কোড আছে, PHP তে আসলে মানে 8 থেকে 10,000 কোড আছে। হ্যাঁ, তো এভাবে প্রত্যেকটা তো অনেক হিউজ। তো আপনি যদি কোড মুখস্থ করার চেষ্টা করেন, আলটিমেটলি কিছুই মুখস্থ করতে পারবেন না। আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন, দেখবেন একটা কোডও মুখস্থ করতে হবে না, অটোমেটিক চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আপনি লিখতে যাবেন না, আপনার হাত অটোমেটিক দৌড় দিবে যে এরপর আঙুল কোথায় যেতে হবে। ঠিক আছে, যেমন আমি সিম্পল একটা লাইব্রেরি দেখাই তাহলে বুঝবেন। একটা লাইব্রেরি মানে সিম্পল একটা লাইব্রেরি, একটা ল্যাঙ্গুয়েজের একটা লাইব্রেরি। যেমন এটাকে আমি কেটে নিলাম, কেটে জাস্ট এখানে শিফট, যেমন আমরা তো হচ্ছে এই যে কিসের কথা বলতেছিলাম, জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে, সরি লাইব্রেরির নাম হচ্ছে jQuery। আমরা যদি jQuery লাইব্রেরিটা একটু দেখতে চাই, যে দেখি এই লাইব্রেরিতে কি কি কোড আছে, একটু ওপেন করে দেখি আমরা, ব্রাউজারে লাইব্রেরিটা ওপেন হবে। দেখুন এটা হচ্ছে সিম্পল jQuery, jQuery হচ্ছে লাইব্রেরি। আপনারা খেয়াল করুন এখানে কত কোড জমা আছে। এই যে এটা হচ্ছে সিম্পল জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ তো না, সেই ল্যাঙ্গুয়েজের একটা লাইব্রেরি। এই ধরনের হাজার হাজার লাইব্রেরি আছে, তো সিম্পল একটা লাইব্রেরি দেখালাম। এই জন্য বললাম কোড কখনো মুখস্থ করতে যাবেন না, হিতে বিপরীত ঘটবে, বোঝার চেষ্টা করবেন। ইভেন আমি এখন পর্যন্ত কোনো কোড মুখস্থ করিনি, আমার তো HTML শেষ, CSS শেষ, বুটস্ট্র্যাপ শেষ, ফাউন্ডেশন শেষ, PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery, রিঅ্যাক্ট, তারপর ভিউ, অলমোস্ট PHP, লারাভেল, অনেক কিছু শেষ। আমি তো এখন পর্যন্ত একটা কোড মুখস্থ করিনি। এমনিতেই থাকবে, এমনিতেই থাকবে, জাস্ট প্র্যাকটিস করো। তারপর যদি মনে না থাকে, এই যে যত ছেলে পেলে এই যে ক্লাস করতেছে তাদেরকে জিজ্ঞেস করো যে আপনারা এই স্যারের ক্লাস করতেছেন কয়টা ক্লাস মানে কয়টা কোড মুখস্থ করছেন, কে কে কয়টা কোড মুখস্থ করছেন বলেন, জিজ্ঞেস করে দেখো। অনেকেরই তো এই যে আগের ক্লাসে PHP চলতেছে, মানে তাদের HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট শেষ, তাদেরকে জিজ্ঞেস। আচ্ছা যাই হোক, একটা জিনিস খেয়াল করবা, যারা হচ্ছে মিউজিক করে, হারমোনিয়াম যে বাজায়, গিটার যে বাজায়, তারা কি কখনো দেখে দেখে ভাবে এইটার পরে চাপ কোথায় দিব, এইটার পরে চাপ কোথায় দিব, এইটা কেউ করে? গিটার যখন বাজায় সে কি এরকম তাকাই থাকে, এরপর আছে এখানে, এরপর এখানে, এরকম তাকাই থাকে, তার হাত অটোমেটিক যায়। কিভাবে যায়? কারণ তার ব্রেইনের ভিতর ওটা অটোমেটিক কল হয়, এরপর এখানে যেতে হবে, এটা অটোমেটিক ব্রেইনে হয়। তুমি যখন বাংলায় কথা বলো, তুমি কি শব্দ গোছাও মাথার ভিতরে, আমির পর কি বললে, আমির পর আসলে মানে ভাত কোনটা আনতে হবে, তারপর আমি খেয়েছিলাম বলবো না খাই না খাবো, আসলে ওয়ার্ড কোনটা আনতে হবে, কোনটা আনলে বোঝানো হবে এখন খাচ্ছি, এভাবে কখনো গোছাও না, এটা ব্রেইন অটোমেটিক করে। তো যেটা অটোমেটিক হয় সেটা অটোমেটিক হতে দাও। যখন তুমি নিজে মেমোরাইজ করার চেষ্টা করবে হার্ডলি, তখন আসলে ব্রেইন উল্টো পথে হাঁটা শুরু করবে। ওকে, যাই হোক,
আমরা দেখি, এটা দরকার নেই, এটা দেখতেছিলাম। আচ্ছা, তো টাইটেলটা আমরা বুঝতে পারলাম। টাইটেলের কাজ কি? টাইটেল অলওয়েজ কোথায় থাকে? ওয়েবসাইটের অ্যাড্রেস বারের উপরে টাইটেল বারে। আমরা একটু নামগুলোর সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব, কোনটাকে কি বলে। হ্যাঁ, যেমন এইটাকে কি বলে? এটাকে বলে একটা ট্যাগ। এটা কি বলে? HTML এর একটা ট্যাগ। এবং এক একটা ট্যাগকে, মানে এক একটা জোড়াকে, এই যে একটা জোড়া না, যেমন এই যে একটা জোড়া, এটাকে বলে একটা এলিমেন্ট। HTML এর একটা এলিমেন্ট, মানে সম্পূর্ণ একটা কোডকে, যেমন টাইটেলের শুরু শেষ এটা মিলে কি HTML একটা এলিমেন্ট, HTML এর একটা অংশ এক কথায়। বাট একটা সিঙ্গেল ট্যাগ কি একটা অংশ? অংশ না তো, কারণ এটার তো সম্পূর্ণ হতে হবে, তাহলে এটা একটা অংশ হবে। আর একটা সিঙ্গেল এই যে অংশটা, এটাকে কি বলে? ট্যাগ। এটা হচ্ছে ট্যাগ, আর সম্পূর্ণটা হচ্ছে একটা এলিমেন্ট। এবার ব্রাউজারের দিকে ফোকাস করলে, আমরা দেখতে পাই এই যে যেখানে আমরা সাধারণত কোনো ঠিকানা লিখে থাকি, এটা কি বলে? অ্যাড্রেস বার। এটা কি বলে? অ্যাড্রেস বার। তারপর উপরে যে অংশটা থাকে এটাকে কি বলে? টাইটেল বার। আচ্ছা, এই নামগুলোর সাথে পরিচিত হবে এবং সামনে আমরা অনেক এই ধরনের সিস্টেমেটিক নাম জানতে পারবো। আমাদের লাইভ ক্লাসটা মেবি এখনই শেষ হয়ে যাবে, 10 মিনিটস আছে। আচ্ছা, একটু পরে আমরা নিউ একটা আবার শেয়ার করব। ওকে, তো আমরা এখন বডির ভিতরে আমরা টাইটেল তো লিখতে পারলাম, বাট আমাদের পেজটা কি ফাঁকা না? না, পেজটা তো একদম ফাঁকা। এখন আমরা এখানে কিছু লেখার চেষ্টা করি। ওকে, তো HTML এ হেডিং দেওয়ার জন্য, আমরা হেডিং তো বুঝি, হেডিং বুঝি না? যেমন আমরা যখন নিউজ পেপার পড়ি, আমরা দেখি না যে বিভিন্ন সাইজের লেখা থাকে, যেটা হচ্ছে একদম নিউজ পেপারের মেইন হেডিং, মূল যেটা লেখা, সেটা আসলে কিভাবে থাকে? এইচ অন দিয়ে থাকে, তাই না? সেটা এইচ অন, সরি এইচ অন তো বুঝবেন না, সেটা হচ্ছে অনেক মোটা করে লেখা থাকে, তাই না? এটা হচ্ছে একদম নিউজ পেপারের মূল আজকের বার্তার বিষয়, এটা থাকে কি মানে খুব মোটা করে। এরপরে দেখবেন বিভিন্ন পেজে একটু ছোট করে লেখা থাকে, বা যখন আপনি কোনো আসলে ডকুমেন্টারি পড়তেছেন তখন দেখবেন যে করোনা ইস্যু নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত 3 জন ব্যক্তি, এটা হচ্ছে হেডলাইন। এরপর হচ্ছে এটা নিয়ে কিছু ব্রিফিং হলো, ছোট করে। এরপর নিচে একটা সেকশন আসলো কি যে তারা কিভাবে করোনা আক্রান্ত হলেন। এটা কি ওইটার মতো মোটা করে থাকবে? অবশ্যই না, এটা কিন্তু একটু ছোট থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে আক্রান্ত কিভাবে হলেন, এইটার আবার 3টা সেকশন। কি? কেউ আসছে ইতালি থেকে, কেউ বাংলাদেশের, কেউ এই যে আবার সাব সেকশন, এইটা হবে আরেকটু ছোট। তো এই যে আসলে লেখার স্টাইলিংটা, ধরনটা, এইটার জন্য HTML এ কিছু ট্যাগ রয়েছে। যেমন ফার্স্ট হচ্ছে এইচ অন ট্যাগ। ফার্স্ট কি? এইচ অন ট্যাগ। সিস্টেম কিন্তু একই আছে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ট্যাগের নাম, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ভিতরে হচ্ছে মার্কআপের অংশটুকু থাকবে, শেষ হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ সাইন, ট্যাগের নাম, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। একই সিস্টেম। HTML এ যতদিন শিখবেন একই সিস্টেম, একই ওয়ে। ওকে, এবং আমরা ভিতরে কিছু ডামি টেক্সট নিব। আমরা একটুকে লরেম টেক্সট যে এক্সটেনশনটা দেখছিলাম না, লরেম নামে একটা এক্সটেনশন রয়েছে, তো সেটা কিভাবে ব্যবহার করব আমরা একটু দেখে নিই। লরেম এক্সটেনশনটা ব্যবহার করার জন্য আমাকে প্রথমে লিখতে হবে লরেম, LOREM, লরেম। এইটা লেখার পর আমার যেই কয়টা টেক্সট দরকার হবে বা যেই কয়টা ওয়ার্ড দরকার হবে, আমরা সেই আসলে এটা লিখবো। যেমন আমার দরকার হচ্ছে 5টা ওয়ার্ড, আমি 5 লিখবো। 5 লিখে এন্টার প্রেস করব, 5টা ওয়ার্ড চলে আসছে না? আচ্ছা, এখন আমরা যদি এই শর্টকাট হইতে না করতাম, আমাকে কি করতে হতো? এইখানে বসে বসে মাই নেম ইজ ব্লা 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 এগুলো লিখতে হতো, তাই না? এখন সাপোজ আমার 20টা ওয়ার্ডের একটা দরকার, তখন 20টা ওয়ার্ড লিখতে অনেক টাইম লস হতো না? আমার নট, আমার যত দরকার, আমার লরেম আমার 100 দরকার, 100 চলে আসবে। অনেক ইজি না? 5টা নেই, লরেম 5। ওকে, তো লরেম 5 নিলাম, সাথে সাথে 5টা ওয়ার্ড চলে আসবে। এটা আমরা দেখি কি আসলো। এই যে বুঝতে পারছেন, অনেক মোটা করে কিন্তু একটা লেখা চলে আসছে। এটাই হচ্ছে এইচ অন এর আউটপুট। এবার আমরা বুঝতে পারলাম যে এইচ অন দিয়ে আমরা যখন কোনো টেক্সট লিখবো সেটা কি হবে, সেটা হচ্ছে HTML এর সর্বোচ্চ যে টেক্সট সাইজটা আছে সেটাতে চলে আসবে।
একটু এক্সকিউজ মি। আপনার কথাটার নাম কি? ফোনে চার্জ 100 টাকা বেশি টাকা। 500 টাকার জন্য ফিজ না নিয়ে দেবেন গা। নিয়ে যান তাহলে জরিমানা আমরাই দিব না, অসুবিধা নেই। হ্যাঁ 4000। আচ্ছা আমি ক্লাস শেষে কথা বলতেছি। ওকে, তো এরকম এই যে হেডিং এর যে সাইজটা রয়েছে, এরকম কিন্তু হেডিং এর আরো বেশ কিছু সাইজ রয়েছে। আমরা সবগুলো সাইজ দেখে আসি, চলুন। জাস্ট নিচে নিচে কপি করে নিলাম। হচ্ছে এখান থেকে কেটে লিখলাম H2, ওকে। এরপর এটাতে দিলাম H3। দেখতে পাচ্ছেন আমি H3 লিখতেছি, কার্সর কিন্তু একই সাথে দুই সাইডে লাফাচ্ছে, মানে আমি এখানে লিখলে শেষেরটাও চেঞ্জ হচ্ছে। এই শর্টকাট আপনাদের বলে দিব, এখনই বলবো না, এখন বললে আপনারা চোর হয়ে যাবেন, কম কম লিখবেন। এখন আপনাদের সময় হচ্ছে প্রচুর লেখার, কারণ এখন যদি আপনারা প্রচুর না লিখে লিখে প্র্যাকটিসটা করেন তাহলে কি হবে, আপনার ফিউচারে আসলে কোডে প্রচুর ভুল হবে, যত কোড করবেন প্রচুর ভুল হবে। এই ভুলটাকে রিডিউস করার জন্য আপনাকে প্রচুর লিখতে হবে, কারণ যত লিখবেন আপনার তত মেমোরাইজ হতে থাকবে। এই যে বলছি মুখস্থ করতে হবে না, আপনি যত লিখবেন তার মানে কি বারবার এই লেখাগুলো লিখতেছেন, বারবার আপনি এগুলো দিকে তাকিয়ে আছেন, আপনার অটোমেটিক এগুলো মেমোরাইজ হতে থাকবে। হ্যাঁ, বলে না যে আসলে 10 বার পড়ার সমান একবার লেখা। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এটা। তো যত আপনি কোড লিখবেন, যত প্র্যাকটিস করবেন, আপনার কোড তত ভালো মেমোরাইজ হবে। আচ্ছা, এরপর হচ্ছে H4। এইভাবে এক্সটেনশন ইউজ করবেন যখন প্রোডাকশন লেভেল কাজ করবেন তখন, কারণ তখন কাজ হচ্ছে যত কম সময়ে করা যায়। যতটা হেডিং হয়ে যায়, অনেকগুলো লেখা লাগবে, পাঁচটা দিন 5 হেডিং। এখন এখানে হচ্ছে H5, আমাদের আরেকটা প্রয়োজন আছে, নিচে নিয়ে নিলাম H6। হেডিং এর এই 6টা টাইপ রয়েছে, আমরা একটু আউটপুটটা দেখে আসি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। তার মানে কি, আমরা যদি এতটুকু লিখতে পারি আমরা কি হয়ে গেছি, আমরা একজন ওয়েব ডিজাইনার কিন্তু হয়ে গেছি। কারণ আমরা ওয়েবের একটা ফাইলে আমরা HTML এর যে কোনো কিছু লিখতে পারি, তাই না? ওকে, এখন থেকে আমরা কিন্তু নিজেদেরকে একজন ওয়েব ডিজাইনার হিসেবে দাবি করতে পারি, কারণ আমরা HTML লিখতে পারি। ওকে, তো দেখুন এটা কি করতে হচ্ছে, আমার বারবার লেখার পরে এটাকে রিলোড দিতে হচ্ছে না। তো এই জন্য আমরা ব্যবহার করব লাইভ সার্ভার। লাইভ সার্ভারের কাজ হচ্ছে আমি লিখবো, ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, ওয়েব মানে রিয়েল সাইটের মতো কাজ করবে। তো লাইভ সার্ভারটা আমরা কিভাবে চালু করব, প্রথমে এখান থেকে আমরা এক্সটেনশনটা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা এই যে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি ওপেন উইথ লাইভ সার্ভার, দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। অথবা আমাদের নিচের দিকে একদম কোড এডিটরের এই বাটনটা একটু ডিস্টার্ব করছে, এই যে এখানে একটা গো লাইভ বাটন দেখতে পাচ্ছি, গো লাইভ, এটাতে ক্লিক করলেও হবে, অথবা রাইট ক্লিক করে এখানে ক্লিক করলে হবে, অথবা অল্টার এল অল্টার ও, দেখতে পাচ্ছেন এই শর্টকাটটা দেখাচ্ছে অল্টার এল অল্টার ও, এটা প্রেস করলেও আপনার এই যে ফাংশনটা চলে আসবে। তো আমরা সিম্পলি এখান থেকে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম, এই যে চলে আসছে না। এখন দেখি যে এটা রিয়েল টাইমে আসলে আপডেটটা হচ্ছে কিনা। আমরা দুটো পেজকে পাশাপাশি নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম পাশাপাশি। যেটাকে এখানে নিয়ে আসলাম, ডিএস কোডটাকে পাশাপাশি রাখলাম। এখন আমরা যদি এখানে কোনো চেঞ্জ নিয়ে আসি, যেমন আমরা নিচ থেকে H4 থেকে H6 কে আমরা কেটে দিলাম, এটা কেটে দিলাম, কি হলো, অটোমেটিক এখান থেকে চেঞ্জটা হয়ে গেল না?
তো আচ্ছা, এটাই হচ্ছে ডিফারেন্সটা, যে লাইভ সার্ভারে কাজ করার সুবিধাই হচ্ছে এটা, যে আমরা যখন যেটা আসলে করব সেটার আউটপুটটা আমরা এখানে ইনস্ট্যান্ট দেখতে পারবো। এজন্য আমরা অ্যাকচুয়ালি লাইভ সার্ভারটা ইউজ করব। এটাকে আমি ছোট করেই দিচ্ছি। আচ্ছা, তো আপনার H1 থেকে H6 তো ক্লিয়ার, আপনারা সবাই বুঝতে